এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঠিক আছে আপু, আমি কোনোদিনও ওনার সামনে যাব না। আমেরিকার ওয়াশিংটন সুসজ্জিত কাঁচে ঘেরা কক্ষে ড্যাসিং লুকে বসে আছে, নিজের কার্য সম্পাদন করছে হাসিল। এমন সময় সাব্বির এসে হাসিলের উদ্দেশ্যে বলল, হাসিল, আমার মনে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে। সাব্বিরের কথায় হাসিল ভ্রুকুটি করে প্রশ্ন করল, হোয়াই? বাংলাদেশের বিজনেসে কিছু প্রবলেম দেখা দিয়েছে। আর তার চেয়ে বড় কথা, তুই এতদিন যাকে খুঁজছিলি তার ঠিকানা আমাদের ছেলেরা পেয়ে গেছে। সাব্বিরের কথায় হাসিল তড়িৎ বেগে উঠে দাঁড়ায় এবং সাব্বিরের উদ্দেশ্যে বলে, এক্ষুনি বাংলাদেশে যাওয়ার জন্য টিকিট কেটে ফেল। সেটা আমি অনেক আগেই করে ফেলেছি। সাব্বিরের কথায় প্রত্যুত্তরে মুখে মৃদু হাসি রেখা টেনে হাসিল বলল, আই নো ইউ উড নেভার লেট মি ডাউন। দীর্ঘ 24 ঘন্টা ভ্রমণের পর রাত 12টায় সুলতানা ভিলার সামনে এসে থামল হাসিলের BMW কারটি। গার্ডরা হাসিলের গাড়ি দেখার সাথে সাথেই এসে দরজাটি খুলে দিতেই গাড়ি থেকে নেমে পড়ল হাসিল। সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, সাব্বির, আই ওয়ান্ট টু সি ইউ হেয়ার বাই 10 AM শার্প। হাসিলের কথায় সাব্বির সাহায্য নিয়ে নিজ গন্তব্যস্থলে চলে যায়। হাসিল সুলতানা ভিলায় ঢুকে কারোর সাথে কোনো কথা না বলে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সুলতানা খান হাসিলকে দেখেই আনন্দিত হয়ে কাজের মেয়ে ফতেমার উদ্দেশ্যে বলল, ফাতেমা, একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আয় তো। ফতেমা সুলতানা খানের কথায় তাড়াতাড়ি একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে আসলো। ফতেমা বেগম হাসিলের জন্য খাবার নিয়ে যাবার সময় সাহিল খান মায়ের উদ্দেশ্যে বলে উঠল, মা, ওকে আমাদের সাথে একটু স্বাভাবিক হতে পারে না? ও এরকম কেন হয়ে গেল মা? ওর মা আমাদের ছেড়ে চলে গেছে, সেটা কি শুধু আমাদের দোষ ছিল? ছেলের কথার প্রত্যুত্তরে সুলতানা খান বললেন, ওর মায়ের ছেড়ে যাওয়াটা তোর দোষ ছিল না, কিন্তু হাসিলকে ছেড়ে দেওয়াটা তোর দোষ ছিল। ওর যে সময় তোকে বেশি প্রয়োজন ছিল তুই সেই সময় ওর পাশে ছিলি না। মা, আমি সাহিল খানকে আর কোনো কথা বলতে না দিয়ে সুলতানা খান বললেন, থাক, আর কিছু বলতে হবে না তোকে। তখন যখন তুই ওর ব্যাপারে উদাসীন ছিলি, আজ না হয় তোর ব্যাপারে ও উদাসীনতাটা মেনে নে। বলেই সুলতানা খান চলে গেলেন হাসিলের কক্ষের উদ্দেশ্যে। হাসিল কেবল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে। নিজ কক্ষে দাদির উপস্থিতি দেখে হাসিল প্রশ্ন করল, দাদি, তুমি এখানে কিছু বলবে? সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুই যে আজ আসবি তা তো একটাবারও আমাকে জানাতে পারতি। জানালে কি করতে শুনি? কি করতাম মানে? আচ্ছা বাদ দে, এই নে খাবারটা খেয়ে নে, নিশ্চয়ই কিছু খাসনি। দাদির কথায় খাবারের প্লেটের দিকে তাকিয়ে হাসিল বলল, রেখে যাও, একটু পরে খাবো। হাসিলের গাছাড়া কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে কোনো কথা না বলে চলে গেলেন নিজ কক্ষের উদ্দেশ্যে। রাতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে আগমন ঘটল প্রাতঃকালে। ভোর থেকেই অম্বরটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, তার সাথে বয়ে চলেছে মন মাতানো হাওয়া, যার ফলস্বরূপ বাগানে থাকা রং বেরঙের ফুলগুলিও নৃত্য করছে হাওয়ার তালে তালে। প্রজাপতিরাও ফুলের সঙ্গ দিতে ছোটাছুটি করছে এক ফুল থেকে অন্য ফুলে, যা প্রকৃতিতে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। এই মনোমুগ্ধকর প্রকৃতির রূপে মোহিত হয়ে রাফিনকে নিয়ে জাদুয়া চলে গেল ফুল বাগানে প্রজাপতির পিছু নিতে। হাসিলও ফ্রেশ হয়ে চলে এসে নিজের রুটিন মাফিক শরীরচর্চার জন্য। তখনই দূর থেকে এক অদ্ভুত মন ভুলানো হাসির ধ্বনি গর্ণগোচর হলো হাসিলের। সেই হাসিতে নেই কোনো কুটিলতা জটিলতা, আছে শুধু সরলতা। নিজের অজান্তেই হাসিল পা বাড়ালো হাস্যরত মানবীটির অনুসন্ধানে। সামনে এগোতে হাসিল দেখল প্রজাপতির পিছু পিছু ছুটছে এক কিশোরী কন্যা, যার ফলস্বরূপ হাঁটু অব্দি রেশমের ন্যায় কেশ রাশি গোলে দুলতে দুলতে শুরু করেছে হাওয়ার তালে তালে, যা দেখে হাসিলের কিয়ৎক্ষণের জন্য মনে হলো কোনো ময়ূরী নৃত্য করছে প্রকৃতির মন ভোলানো সুরের তালে তালে। এ যেন এক অদ্ভুত মনোরম দৃশ্য। নিজের অজান্তেই হাসিলের মনে ইচ্ছা জাগ্রত হলো এই রেশমের ন্যায় কেশরাশিগুলো একবার ছুঁয়ে দিতে। হাসিল মোহগ্রস্তের ন্যায় সব কিছু ভুলে এগোতে থাকে ওই অদ্ভুত কেশরাশির অধিকারিণীকে দেখার প্রত্যাশায়।
একটু সামনে এগোতেই জাদুয়ার সম্পূর্ণ মুখশ্রী নজরে পড়ল হাঁচিলের। থমকে গেল পা, স্থির হয়ে গেল নেত্রযুগল, স্তব্ধ হয়ে গেল শ্বাস। হাঁচিল যেন নিজের মধ্যেই নেই। হঠাৎ কেমন সূক্ষ্ম চাপ অনুভূত হলো নিজের বক্ষপিঞ্জরে। এক অদ্ভুত কম্পনের সৃষ্টি হলো সর্বকায়। বাক শূন্য হয়ে পড়ল হাঁচিল। নিজের এলোমেলো অনুভূতিগুলোকে কোনোভাবেই সামাল দিতে সক্ষম হচ্ছে না সে। হঠাৎই হাঁচিলের চোখে পড়ল সামনে থাকা গার্ডের দিকে, যে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জাদুয়ার ওই নিষ্পাপ হাসি মাখা মুখশ্রীতে। হঠাৎই হাঁচিলের সর্বকায়া জ্বলে উঠল আগুনের ন্যায়। আগ্নেয় লাভার ন্যায় জ্বলে উঠল মস্তিষ্ক। চোখ দুটি ধারণ করল রক্তিম বর্ণ। হিতায়ের জ্ঞান শূন্য হয়ে নিকটে এগিয়ে এসে সজোরে একটি চর বসালো জাদুয়ার নরম তুলতুলে আদলে। জাদুয়া নিজের দিকে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত আঘাতে নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল। রাফিন হাঁচিলকে দেখে ভয়ে দৌড়ে ডাকতে যায় সকলকে। জাদুয়া কিছু বুঝে ওঠার আগেই হাঁচিল জাদুয়ার হাত টেনে উপরে তুলে সজোরে গাল চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, হু দ্য হেল ইউ আর? তখনই সুলতানা খান ছুটে এসে জাদুয়াকে হাঁচিলে থেকে ছুটিয়ে বলে উঠলেন, কি সমস্যা কি তোর? ও কি করেছে? ওর সাথে তুই এমন করছিস কেন? হাঁচিল দাদির দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে পড়ল। হু ইজ শি? সুলতানা খান হাঁচিলকে উদ্দেশ্য করে বললেন, ও তোর মেহের ফুপুর একমাত্র মেয়ে জাদুয়া। জাদুয়া নামটি শুনতেই কেমন অন্যরকম কম্পন অনুভূত হলো হাঁচিলের পক্ষে, যার ফলস্বরূপ হাঁচিল কোনো কথা না বাড়িয়ে দাদির উদ্দেশ্যে বলল, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার আইডেন্টিটি। আমি যতদিন এখানে আছি ততদিন যেন এই মেয়ে আমার চোখের সামনে না আসে। দ্বিতীয়বার ওকে আমার সামনে পেলে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। হাঁচিলের এমন রাগান্বিত রুদ্র রূপ দেখে জাদুয়া ভয়ে কান্না করতে করতে নানুমণির বুকে মুখ লুকিয়ে শক্তভাবে জড়িয়ে ধরে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান জাদুয়াকে আঁকলে নিয়ে হাঁচিলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, ও কি এমন করেছে সেটা আগে বল। দাদির কথার প্রত্যুত্তরে হাঁচিল বলল, আমার লাইফে আমি এত ভয়ঙ্কর বিশ্রী হাসি কারো শুনিনি। ওর হাসির কারণে এখানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকাও ইম্পসিবল হয়ে যাচ্ছিল। এবার হাঁচিল জাদুয়ার দিকে চেয়ে পড়ল। নেক্সট টাইম যাতে এই মেয়েকে কারো সামনে আসতে না দেখি। ওর হাসির শব্দও যদি আমি শুনি তাহলে আজ যা হয়েছে তার থেকেও বেশি কিছু হয়ে যাবে। বলে হাঁচিল সেই স্থান থেকে চলে গেল। হাঁচিলের কথায় বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাঁচিলের যাওয়ার পানে চেয়ে। তখনই মারিয়ার বেগম, হাঁচিলের সৎমা, বলে উঠলেন, এই ছেলেটা ঠিক ওর মায়ের মতনই হয়েছে, কার কোনো কথাই শুনে না, বেয়াদব একটা। মারিয়া বেগমের কথায় সুলতানা খান রেগে ধমক দিয়ে মারিয়া বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি চুপ থাকো। তোমাকে হাসিলের ব্যাপারে কোনো কথা বলতে এখানে ডাকা হয়নি। আর হাসিলের মা কোনো কালেই বেয়াদব ছিল না। তোমার ভাগ্য ভালো তোমার এই ধরনের কথা হাসিল শুনে নাই। যদি শুনতো তাহলে এই মুহূর্তে এখানে কুরুক্ষেত্র বেঁধে যেত। সুলতানা খানের কথায় মারিয়া বেগম চুপ করে সকলের অগোচরে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল। সোহানা ও স্নেহা জাদুয়াকে নিয়ে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে স্নেহা জাদুয়াকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু জাদুয়া কোনো কথা না বলে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা জাদুয়ার মুখটা উপরে তুলতেই দেখলো হলুদ ফর্সা মুখটায় পুরো 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। স্নেহা জাদুয়ার মুখের এই অবস্থা দেখে আতকে উঠে জাদুয়াকে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, জাদুয়া তুই কি থাপ্পড় খাওয়ার পর কানে শুনতেছিস না? এই জাদুয়া কিছু বল। বলে স্নেহা জাদুয়াকে ধাক্কাচ্ছে আর ডাকছে। স্নেহার কাছে সোহানা বিরক্ত হয়ে স্নেহাকে বলল, আচ্ছা, তুই কি কখনো মানুষ হবি না, নাকি মানুষ না হওয়ার প্রতিজ্ঞা করে বসে আছিস? দেখছিস মেয়েটা এখনো শখের মধ্যে আছে, তারপরেও তুই অহেতুক প্রশ্ন করেই যাচ্ছিস। সোহানার কথায় স্নেহা মুখ মলিন করে জাদুয়াকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। জাদুয়া তখনই মুখ তুলে সোহানার উদ্দেশ্যে বলল, আপু, আমার হাসির শব্দ কি সত্যিই খুব ভয়ঙ্কর? সোহানা কিছু বলতে যাবে তার আগেই স্নেহা বলল, তোর হাসি ভয়ঙ্কর কিনা জানি না, বাট বলতেই হবে তোর হাসিতে শক্তি আছে। সেই শক্তির জোরে যে সহজে কথা বলতো না, সেও ফরফর করে এতগুলো কথা শুনিয়ে গেছে। বলেই হাসতে শুরু করলো স্নেহা।
স্নেহার হাস্যরত মুখশ্রীতে সোহানাও জাদুয়া ভ্রুকুটি করে তাকাতেই স্নেহা হাসি থামিয়ে মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই সোহানা জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়ার কথায় মন খারাপ করিস না, হয়তোবা অন্য কিছু নিয়ে ডিস্টার্ব ছিল, তাই সকল রাগ তোকে সামনে পেয়ে তোর উপরে ছেড়েছে। আর কে বলেছে তোর হাসি খারাপ? তোর হাসির মতো সুন্দর হাসি আমাদের এই সুলতানা ফেরায় কারণ নেই, তাই ভাইয়ের কথায় মন খারাপ করে থাকিস না, বুঝলি পাগলি? স্নেহাও সোহানার কথায় তাল মেলালো। তারপর সোহানা জাদুয়ার উদ্দেশ্যে সাবধানতার বাণী শোনালো। শোন, যত সম্ভব ভাইয়ার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবি। সোহানার কথায় জাদুয়া বলল, আপু সেটা আর বলতে হবে না, আমি ভুলেও ওনার সামনে যাব না। হাজিল সোজা সেখান থেকে রুমে এসে চোখ বন্ধ করে খাটের উপর শক্ত হয়ে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়ল এবং মনে মনে আওড়ালো, হোয়াট দ্য হেল, আমার হঠাৎ কি হয়ে গিয়েছিল? আমার বুকে হঠাৎ এরকম কম্পনের অনুভূতি হলো কেন? কই, এর আগে তো কখনো কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমার বুক কাঁপেনি, তাহলে আজ কেন? কিছুক্ষণ থেমে হাজির নিজের মুখে একটা নাম উচ্চারণ করলো। জাদুয়া। সঙ্গে সঙ্গে হাজিলের বক্ষে আবার কম্পনে টের পেল। হাজিল তখনই খাট থেকে তড়িৎ গতিতে উঠে চিৎকার করে বলে উঠল, শিট, ড্যাম ইট, আমার এই মেয়ের থেকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। বলেই হাজিল ফ্রেশ হতে বাথরুমে চলে গেল। তখনই সুলতানা ভিলায় আক্রমণ করলো সাব্বিরের। হাজিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে আকস্মিকভাবে ধাক্কা লাগলো কারোর সাথে। তখনই একটা চিৎকার ভেসে আসলো। ও মা গো! বলে চিৎকার আওয়াজ এতটাই প্রখর ছিল যে সাব্বির তড়িৎ বেগে নিজের কানে দু হাত চেপে ধরল। তা দেখে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে থাকা স্নেহা তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে শাহাদাত আঙুল সাব্বিরের দিকে তাক করে বলে উঠল, এই যে লম্বা জিরাফ, আপনি কি চোখে দেখেন না? একে তো ধাক্কা দিয়েছেন, তার উপর আবার সাহায্য না করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে স্নেহার দিকে তাকিয়ে পড়ল। আসলে আমি তো লম্বা জিরাফ, তাই আপনার মতো চুনোপুটিকে চোখে পড়েনি, কিন্তু আপনি তো মাশাআল্লাহ 4টি চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারপর আমার মতো জিরাফ আপনার দৃষ্টি আকর্ষণ করলো না? সাব্বিরের কথা স্নেহা না বুঝতে পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সাব্বিরের দিকে। তারপর বলল, আমার 4টা চোখ মানে? স্নেহার প্রশ্নে সাব্বির বলল, জি, দুটো আল্লাহ প্রদত্ত, আর দুটো আপনার চোখের উপর বসে আছে। বলেই সাব্বির মুচকি হাসি দিয়ে হাজিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সাব্বিরের বলা কথা অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর স্নেহা বুঝতে পারলেও সাব্বির তার চশমা পরা নিয়ে তাকে ব্যঙ্গ করছে। এটা ভাবতেই স্নেহা রেগে কিছু বলবে, তখনই পাশ ফিরে দেখে কেউ নেই। এটা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে সাব্বিরের 14 গোষ্ঠী উদ্ধার করে সেখান থেকে চলে যায়। সাব্বির হাজিলের কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই দেখে হাজিল তৈরি হয়ে নিচে নামছে। সাব্বিরকে দেখে হাজিল বলল, একদম কারেক্ট টাইমে এসেছিস, চল এবার। হাজিলের কথায় সাব্বির কোনো প্রত্যুত্তর না করে হাজিলের পিছু পিছু চলে যায়। হাজিল ড্রয়িং রুম থেকে বের হওয়ার সময় বারবার আশেপাশে তাকাচ্ছিল, যা দেখে সাব্বির প্রশ্ন করলো, কিছু খুঁজছিস? না, কিছু না, লেটস গো। বলেই সুলতানা ভিলা থেকে বেরিয়ে পড়লো হাজিল। নিজ গাড়িতে উঠতে যাবে তখনই একটি গার্ডের দিকে নজর পড়লো হাজিলের। সঙ্গে সঙ্গে গাড়িটিকে ডেকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করলো, এখানে কাজ করা কত বছর হয়েছে? হাজিলের কথায় গার্ডটি বলল, স্যার 2 বছর। ভালো, কাল থেকে আর এখানে আসার কোনো প্রয়োজন নেই। বলেই সাব্বিরকে উদ্দেশ্য করে হাজিল বলল, সাব্বির, ওর সকল পাওনাদি পরিশোধ করে ওকে এখান থেকে বিদায় কর। হাজিলের কথায় গার্ডটি বলে উঠল, স্যার আমার দোষ কি? আপনি আমাকে কেন বাদ দিচ্ছেন? গাড়ির কথায় হাজিল রাগান্বিত হয়ে রক্তিম চোখে তাকাতে গাড়িটি ভয়ে দুপা পিছিয়ে চুপ হয়ে যায়। হাজিল আর কোনো কথা না বলে নিজ গাড়িতে গিয়ে বসে পড়ে। সাব্বির গাড়িটির সকল পাওনাদি পরিশোধ করে নিজেও গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর সাব্বির হাজিলের উদ্দেশ্যে বলল, আমি কি জানতে পারি তুই গার্ডকে কেন বের করে দিয়েছিস? সাব্বিরের প্রশ্নে হাজিল ভ্রুকুচকে সাব্বিরের দিকে তাকাতেই সাব্বির আমতা আমতা করে বলল, না থাক, তোর বলতে হবে না। তখনই হাজিল বলল, গাড়টির নাক আমার পছন্দ হয়নি, ওর নাকটা আমায় খুব ইরিটেট করছিল, তাই বাদ দিয়ে দিয়েছি। হাজিলের কথায় সাব্বিরের কাশি উঠে গেল আর মনে মনে আওড়ালো, কই এত বছর ধরে তোর সাথে আছি, কখনো তো এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে দেখি নাই, তাহলে হঠাৎ? থাক বাবা, এটা নিয়ে ভেবে আমার মাথা খারাপ করার কোনো দরকার নেই। হাসিল যা ভালো মনে করে তাই করেছে।
এই সকল ভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। সাব্বির গাড়ি থেকে নেমে হাঁচিলের বের হওয়ার উদ্দেশ্যে গাড়ির দরজাটি খুলতে হাঁচিল ভ্রু কুঁচকে সাব্বিরের উদ্দেশ্যে বলল, সাব্বির, তোকে না কতবার বলেছি এই কাজটা না করতে, তারপরও কেন করিস? হাঁচিলের কথায় সাব্বির কিছু বলে ওঠার আগেই হাঁচিল বলল, থাক, তোকে আর কিছু বলতে হবে না, নেক্সট টাইম এরকম যাতে না হয়। বলেই হাঁচিল নেমে পড়ল। তখনই অনেকগুলো ছেলে হাঁচিলকে দেখে সামনে এগিয়ে এসে বলে উঠল, স্যার আপনি এসেছেন, চলুন আপনাকে ওই মহিলার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। হাঁচিল কোনো কথা না বলে পা বাড়ল গন্তব্যস্থলের উদ্দেশ্যে। একটা বাড়ির সামনে আসতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, স্যার এটাই ওনার বাড়ি। রুমটির দিকে তাকিয়ে হাঁচিল বলল, ওকে, থ্যাংক ইউ। বলেই সাব্বির আর হাঁচিল প্রবেশ করলো রুমটির মধ্যে। রুমটির দরজার হাত দিতেই খুলে গেল দরজাটি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে কক্ষটি। ভালোভাবে কোনো কিছু ঠাওয়ার করা যাচ্ছিল না, তাই সাব্বির ফোনের ফ্ল্যাশ লাইট অন করতে আটকে উঠল। সাব্বিরের দৃষ্টি অনুসরণ করে হাঁচিল সেদিকতে তাকাতে ভ্রু কুঁচকে ফেলল। সাব্বিরের তড়িৎ গতিতে রুমের লাইটটা অন করতেই তাদের চোখের সামনে স্পষ্ট হলো যার সন্ধানে তারা এত দূরে এসে তার ক্ষতবিক্ষত রক্তে ভেজা লাশটি। তৎক্ষণাৎ সাব্বির বাহিরে থাকা ছেলেদের ডেকে নিয়ে আসে রুমের মধ্যে। ছেলেগুলো রুমে ঢুকতেই মহিলাটির মৃত লাশ থেকে ভয় শিউরে উঠে বলে, ভাই উনি তো মারা গেছেন। ভাই কে মেরেছে ওনাকে? ছেলেগুলোর কথায় সাব্বির রেগে বলে উঠল, সেটা তো তোদের জানার কথা। ভাই বিশ্বাস করেন আমরা এ ব্যাপারে কিচ্ছু জানি না। ভয়ে বলে উঠল ছেলেগুলো। এদের কথার মাঝে হাঁচিল কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ল। হাঁচিলে যাওয়ার পানে তাকিয়ে সাব্বির ছেলেগুলোর উদ্দেশ্যে পড়ল, তোরা এদিকটা হ্যান্ডেল করে নে আর পুলিশ খবর দে। সাব্বিরের কথায় সকলে মাথা নেড়ে সম্মতি জানাতেই সাব্বির হাঁচিলের পিছন পিছন চলে গেল। হাঁচিল সরাসরি নিজ গাড়িতে গিয়ে মাথার উপর হাত রেখে সিটে মাথা হেলায়ে বসে পড়ল। সাব্বির হাঁচিলের পাশে বসে হাঁচিলের উদ্দেশ্যে বলল, ভাই তুই ঠিক আছিস? হাঁচিল তখন মুখের থেকে হাত চড়িয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলল, এত বছর যাকে খুঁজে বেরিয়েছি শুধুমাত্র নিজের কিছু প্রশ্নের উত্তরের আশায়, আজ সেই আশাটাও নিরাশায় পরিণত হয়েছে। যেভাবেই হোক খুঁজে বের কর কে এই হত্যাটা করেছে আর কেনই বা করলো। সব কিছুর উত্তর আমার চাই সাব্বির, আর পুলিশের পাওয়া সকল ইনফরমেশন যেন আমাকে পাঠানো হয়। আমিও দেখতে চাই কার কলিজাটা এত বড় হয়ে গেছে যে আমার শিকারীকে নিজে শিকার করেছে। সাব্বির হাঁচিলের সকল কথায় সায় জানিয়ে বলল, ঠিক আছে ভাই। রাতে থেকে হাঁচিলের গাড়িটি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাঁচিল সাব্বিরের উদ্দেশ্যে বলল, কিছু ডকুমেন্টসের কাজ বাকি আছে, সেগুলো নিয়ে যা, আর কালকের মধ্যে সব কাজ সম্পন্ন করে অফিসে নিয়ে আসবি। হাঁচিলের কথায় সায় জানিয়ে সাব্বির হাঁচিলের পিছু পিছু চলে যায়। সেই সময় ড্রয়িং রুমে বসে সকলে আড্ডা দিচ্ছিল। হাঁচিলের উপস্থিতি টের পেয়ে সকলে হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে বসে পড়ে। জাদুয়ার দৃষ্টিতে হাঁচিলের প্রতিবিম্ব ফুটে উঠতে এক দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। ড্রয়িং রুমে উপস্থিত সকলে জাদুয়ার দৌড় দেখে হতভম্ব হয়ে যায়। হাঁচিল জাদুয়ার যাওয়ার পানে ভ্রু কুঁচকে তাকে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। নেহা একপাশে দাঁড়িয়ে নিজের হাসি কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছে। জাদুয়া নিজ রুমে গিয়ে খাটের উপর বসে ধরফর করা বুকে হাত দিয়ে দোয়া ইউনসু পরে বুকে ফুঁ দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, আল্লাহ বাঁচাইছে, বলেই খাটের উপর শুয়ে পড়ল। সাব্বির কোনো কিছু বুঝতে না পেরে হাঁচিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে স্নেহা এসে সাব্বিরের পথ আঁকলে ধরে বলল, আপনি এখানে কেন আসছেন? এক্ষুনি চলে যান এখান থেকে। আপনি কি ভেবেছেন আমাকে অপমান করে যখন তখন আমাদের বাড়িতেই ঢুকে পড়বেন? আমি সেটা কখনোই হতে দিব না। স্নেহার কথায় সাব্বির পড়ল, ঠিক আছে, যখন ঢুকতেই দিবে না তাহলে আমি হাসিলকে বলে চলে যাচ্ছি। বলেই সাব্বির হাঁচিল বলে চিৎকার দিতে যাবে তখনই স্নেহা বলে উঠল, নাউজুবিল্লাহ, আপনি বাড়িতে ঢুকবেন না মানে? কার এত বড় সাহস আপনাকে আটকাচ্ছে? আপনি যান ভাইয়া, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। বলে স্নেহা সেখান থেকে হন্তদন্ত হয়ে চলে যায়। সাব্বির স্নেহা যাওয়ার পানে তাকেই হেসে উঠল। রাতে ডিনারের সময় হতেই সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সুলতানা খান সাব্বিরকে ডিনার করে যেতে বলায় সাব্বিরও সেখানে সকলের সাথে ডিনার করার জন্য বসতেই মারিয়াম বেগম বলে উঠল, একজন সামান্য কর্মচারীর সাথে একই টেবিলে বসে আমি খেতে পারবো না। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান বললেন, নিজের মুখে লাগাম টানো মারিয়াম। আর সাব্বির,
শুধুমাত্র কর্মচারী নয়, বরং হাসিলের সবচেয়ে বিশ্বস্ত একজন কাছের মানুষ। সে যাই হোক, আমার দেখার বিষয় না। মারিয়াম বেগমের কথায় সাব্বির টেবিল থেকে উঠে যেতে নিলেই হাসিল গর্জে উঠে বলল, সাব্বির নিজের জায়গায় বস। যার সমস্যা হচ্ছে সে যেন এখান থেকে চলে যায়। হাসিলের কথায় মারিয়ামে বেগম ভয় পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে নিজের জায়গায় চুপ করে বসে পড়ল। সে ভাবতেও পারেনি সামান্য একজন কর্মচারী হয়ে হাসিল তার কথায় প্রতিবাদ করবে। তাই মারিয়াম বেগম মনে মনে ভাবল, এখন কথা না বাড়ানোই ভালো, কারণ ঘুমন্ত শেরকে জাগিয়ে তুললে কারোর জন্যই তা কল্যাণকর হয় না। ডাইনিং রুমে সকলের উপস্থিতি হলেও জাদুয়ার উপস্থিতি না দেখে সুলতানা খান জাদুয়াকে খাবারের জন্য ডাক পাঠাতেই জাদুয়া ডাইনিং রুমে চলে আসে। কিন্তু সেখানে হাসিলের উপস্থিতি দেখে আর কোনো কথা না বলে এক ছুটে নিজের রুমে চলে গেল। সুলতানা খান হাজারবার ডাকা সত্ত্বেও জাদুয়া একবারের জন্য নিজের রুম থেকে বের হয়নি, যার ফলস্বরূপ ক্ষুধার যন্ত্রণায় কোনোভাবেই নিদ্রাদের আগমন ঘটছিল না নেত্রযুগলে। তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝরাতে চলে যায় কিচেন রুমে খাবার সন্ধানে। হাসিলও অফিসের কিছু কাজ করছিল। রাতে হয় ফলস্বরূপ নিচের থেকে আসা সকল শব্দ তার কর্ণে পৌঁছেছে। শব্দের উৎস খুঁজতে হাসি নিজ রুম থেকে বেরিয়ে আগতা শব্দের উৎস বাড়াবার কিচেন রুমের উদ্দেশ্যে পা বাড়ল। কিচেন যেতেই হাসিল কোনো মানবীর অবয়ব দেখে তার পিছনে গিয়ে দাঁড়ায়। জাদুয়া খাবার শেষ করে পিছে ঘুরতে আবছা আলোয় হাসিলের মুখশ্রী দিকে শ্বাসরুদ্ধ করে শক্ত হয়ে কামিজের দুই অংশ চেপে ধরে নেত্রযুগল বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। এমন অবস্থা দেখে হাসিল ধীরে ধীরে জাদুয়ার একদম নিকটে এসে কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, রিল্যাক্স অ্যান্ড ব্রেথ। হাসিলের কণ্ঠস্বর কর্ণে পৌঁছতে জাদুয়া তড়িৎ গতিতে চোখ খুলে নিজের কক্ষে দৌড়ে চলে যায়। জাদুয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে উঠল হাসিল। নিজের মুখে হাসির আভাস পেয়ে হাসি থামিয়ে নিজের গম্ভীর রূপে ফিরে এসে নিজ কক্ষে চলে যায়। হাসিল নিজ কক্ষে ফিরে এসে নিজের সকল কাজ সম্পন্ন করে ফ্রেশ হয়ে ঘুমানোর উদ্দেশ্যে নিজের নেত্রযুগল বন্ধ করতে আঁখি দিয়ে পরিস্ফুট হয় এক হাস্যরত মায়াবিনীর মুখোশটি। তড়িৎ গতিতে নেত্রযুগল খুলে বসে পড়ে হাসিল। কেমন অস্থিরতা ঝেঁকে ধরেছে তাকে। কোনো কিছুর বিনিময়েও নিজের মস্তিষ্ক থেকে সরাতে পারেনি ওই পবিত্র মুখবয়ব। এ কেমন অস্থিরতা তলিয়ে যাচ্ছে হাসিল, এ কেমন মায়াডোরে বাঁচছে নিজেকে। কেন হচ্ছে এমন? কেন কেন? কোনো প্রশ্নের সমাধানই দিতে পারল না তার বিচক্ষণ মস্তিষ্ক, যার ফলস্বরূপ সারা রাত অস্থিরতায় পার হলো তার। রাতের অন্ধারকে পরাস্ত করে ভোরের আলোয় জলজল করে উঠল ধরণী। পাখির কিচিরমিচির জানান দিচ্ছে ভোরের আগমনের খবর। প্রতিদিনের ন্যায় জাদুয়া ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণের জন্য পবিত্র কোরআন শরীফ পাঠ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তখন ছোট মামি আয়েশা বেগম স্টাফদের সাথে মিলে নাস্তা সার্ভ করছিলেন। জাদুয়াকে দেখে হাস্যরত মুখে বলে উঠলেন, জাদুয়া মা, উঠেছিস? আয় তাড়াতাড়ি বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। আর দুজনের তো কোনো খবরই নেই। সোয়ানা না হয় 10টায় ভার্সিটি, ও পরে উঠলেও সমস্যা নাই, কিন্তু অন্য দুজন নিশ্চয়ই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। স্নেহা নিজেও তো গোল্লায় গেছে, সাথে রাফিনকেও নিজের দলে অন্তর্ভুক্ত করেছে। ওদের জন্য সবসময় তো লেট হয়, তাই না রে মা? দাঁড়া, আমি এক্ষুনি দুটোকে পিটিয়ে ওঠাচ্ছি। জাদুয়া কোনো কথা না বলে আয়েশা বেগমকে এসে শক্ত করে জড়িয়ে ধরে। আয়েশা বেগমও মুচকি হাসি দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, কিরে মা, কি হয়েছে? কিছু বলবি? আয়েশা বেগমের কথায় জাদুয়া মাথা নাড়িয়ে না সম্মতি জানায় এবং মনে মনে আওড়ায় কি করে বলবে সে। তার কাছে তার ছোট মামিকে ভীষণ মা মনে হয়। তার গায়ের সুবাস কেমন মায়ের শরীরের আগত সুবাসের ন্যায় আপন মনে হয়। হবে নাই বা কেন? মা বাবাহীন অনাদরে থাকা জাদুয়া যে এই বাড়িতে আসার পর মায়ের ভালোবাসাই প্রথম ছোট মামি নামক সম্বোধনকারী নারীর কাছ থেকেই পেয়েছে। এবারই সকলেই জাদুয়াকে আপন করে নিয়েছেন, ভালোবাসে সকলে ওকে, শুধুমাত্র বড় মামি বাদে। মানুষটি জানি কেমনই এই বাড়ির কারোর সাথেই সে প্রয়োজন ব্যতীত কথা বলেন না। ও আরও একজন আছেন যে জাদুয়াকে একদমই সহ্য করতে পারে না। কি নাম সম্বোধন করবে জাদুয়া তাকে? দজ্জাল নামে? নাকি কোনো মানুষকে দজ্জালের সাথে তুলনা দিলে জাদুয়ার গুনহা হবে? না না, সেটা তো কখনোই করা যায় না। জাদুয়া কোনোভাবে গুনহার ভাগিদার হতে চায় না। তাহলে কি বলে সম্বোধন করবে তাকে? আচ্ছা,
তিনি তো জাদুয়ার মামাতো ভাই হয়, তাহলে ভাইয়া বলবে জাদুয়া? ছি, এরকম তেতো মানুষ কখনোই জাদুয়ার ভাইয়া হতে পারে না। ভাইয়া তো সে হবে যে সকল বিপদে আপদে নিজের বোনের রক্ষা করবে, কিন্তু উনি তো বিপদ না দেখলেও বিপদকে আমন্ত্রণ জানিয়ে জাদুয়াকে সেই বিপদে বেঁধে রেখে আসবে। তাই উনি কোনো মতেই জাদুয়ার ভাই হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সকল জল্পনা কল্পনার মধ্যেই আগমন ঘটে সুলতানা খানের। জাদুয়াকে এভাবে আদরি ভঙ্গিতে মামিকে জড়িয়ে ধরতে দেখে প্রশান্তিতে তার বুকটা ভরে ওঠে। এটা ভেবে যে জাদুয়া এখন সকলকে আপন ভাবতে শুরু করেছে। প্রথম যখন এ বাড়িতে এসেছিল কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা, নিজেকে কিভাবে সবার থেকে গুটিয়ে গুটিয়ে রাখত। চঞ্চলতা রেশ মাত্র ছিল না যার মধ্যে, কিন্তু এখন বোঝা যায় কতটা চঞ্চল মেয়েটি। কি পরিমাণ অত্যাচার থাকলে মানুষ নিজের অস্তিত্বটুকুও ভুলে যায়, তা এখন ভাবাচ্ছে সুলতানা খানকে। এর মধ্যে স্নেহা, রাফিন ও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে নামছে। ওদেরকে দেখে আয়েশা বেগম ব্রুকুচকে প্রশ্ন করলেন, কিরে তোরা মার না খেয়ে কি করে এত তাড়াতাড়ি উঠলি? আয়েশা বেগমের কথায় রাফিন দাঁত বের করে পুরো মুখ জুড়ে হাসি দিয়ে বলল, জাদুয়া আপুকে ডেকে উঠাইছে, তাই আজকে তোমার মার খেয়ে হয় নাই। রাফিনের কথায় স্নেহা বলল, ধুর, মার খেলে তো একটু বেশি ঘুমোতে পারতাম। বলেই জাদুয়ার দিকে আঙুল তাক করে বলল, এই মেয়েটার জন্য সেটাও হলো না। স্নেহার কথায় আয়েশা বেগম বললেন, কেন রে, তুই কি সারা রাত চুরি করিস যে সকাল সকাল তোকে ঘুমাতে হবে? একটু জাদুয়ার মতো হতে পারিস না? মেয়েটা সকাল সকাল উঠে কি সুন্দর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, যেটা শুনলেও মনটা জুড়িয়ে যায়। আয়েশা বেগমের কথায় স্নেহা বলে উঠল, থাক মা, আর একটা কথাও বলো না। তোমার কথা শুনতে গেলে আজ আমাদের কোথাও যাওয়াই হবে না। বলেই সকলে নাস্তা করতে ডাইনিং টেবিলে বসে পড়ল। ব্রেকফাস্ট শেষ হতেই জাদুয়া স্নেহা ও রাফিনের জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলে তখনই হাচিল ফ্রেশ হয়ে ব্ল্যাক স্যুট ও কালো সানগ্লাস পরে নিজ অফিসের উদ্দেশ্যে পা বাড়াতেই সুলতানা খান ডেকে বললেন। সুলতানা খানের কথায় প্রতি উত্তরে হাচিল বলল, না দাদি, আমি এখন কিছু খাবো না। বলেই আর কোনো কথা না বাড়িয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে গেল। সুলতানা খানও আর কোনো কথা বললেন না, কারণ তিনি জানেন হাচিল একবার যখন না করেছে সেটা আর হ্যাঁ হতে কখনোই পরিণত হবে না। অন্যদিকে হাচিল নিজ গাড়ির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখল জাদুয়া স্কুল ড্রেস পরে মাথায় ওড়না দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। স্কুল ড্রেস পরিহিতা জাদুয়াকে দেখে হাচিলের ভ্রু কুঁচকে আসে। হঠাৎই হাচিলের রাগটা তরতর করে মাথা চাড়া দিয়ে উঠল। আর রাগ ওঠার কারণটি হলো জাদুয়া মাথা ওড়না দেওয়া সত্ত্বেও একটু অবধি বেনুনি করা কেশগুলো স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। হাচিল রাগান্বিত পায়ে জাদুয়ার পিছে গিয়ে দাঁড়ায়। জাদুয়া পিছনে কারো উপস্থিতি টের পেয়ে স্নেহা রাফিনের ভেবে মুখে হাসি রেখা টেনে পিছন ঘুরতেই পরিলক্ষিত হয় একজোড়া রক্তিম নেত্রযুগল। ভয়ে জাদুয়া সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। ভয়ে দিক বেদিক ভুলে পিছন ঘুরে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতেই হাচিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্টপ, আই সেড স্টপ দেয়ার। হাচিলের কথায় জাদুয়া ভয়ে পা বাড়ানো আর সাহস না করে পিছন ফিরে দাঁড়িয়ে রইল। জাদুয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাচিল আবার বলল, টার্ন অ্যান্ড লুক এট মি। হাচিলের কথায় ভীতু জাদুয়া হাঁকিদয় তুলে হাচিলের দিকে কাপা কাপার ভীতু নেত্র ত্যাগ করতেই হাচিলের বক্ষে ধুকপুক জাতীয় শব্দের আনাগোনা ক্রমশই বেড়ে চলছিল। ওই মোহনীয় নেত্রে চাহনি শক্তপোক্ত হাচিলকে কেমন বস্ট করে ফেলেছিল। হাচিল কোনো মতেই নিজের বক্ষে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ জাদুয়াকে ধমক দিয়ে বলে উঠল, লোয়ার ইয়োর আইস। হাচিলের ধমকে জাদুয়ার সঙ্গে সঙ্গে নিজের নেত্রযুগল মাটিতে তাক করে কাপা কাপা কণ্ঠে শুধায়, আপনি তো বললেন আপনার দিকে তাকাতে, তাই তো আমি। জাদুয়াকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাচিল জাদুয়াকে প্রশ্ন করল, তোমার সমস্যা কি? আমাকে দেখার সাথে সাথে এভাবে দৌড়াও কেন? হাচিলের কথায় জাদু একটা শুকনো ঢোক গিলে বলল, আপনি তো বলেছেন আপনার সামনে না যেতে, তাই তো আমি। জাদুয়ার কথায় হাচিল ভ্রুকুচকে বলল, হ্যাঁ তাই তো কি? তাই তো আমাকে যখনই দেখবে তখনই এভাবে দৌড়াবে। তোমাকে দেখলে তো যে কেউ বলবে তুমি অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। নেক্সট টাইম যাতে এভাবে দৌড়াতে না দেখি, কি মনে থাকবে? হাচিলের কথায় জাদুয়াকে কোনো প্রতি উত্তর করতে না দেখে হাচিল ধমকের সুরে আবার বলল, এই মেয়ে, মনে থাকবে তো? হাচিলের ধমকে জাদুয়া কেঁপে উঠে বলল, জি জি, মনে থাকবে।
কখনোই ভুলবো না। জাদুয়ার কথা শেষ হতে হাঁচিল নিজের ইগলি তীক্ষ্ণ নেত্রধারা জাদুয়ার সম্পূর্ণ কায়া ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রশ্ন করল। কোন ক্লাসে পড়ো? হাঁচিলের কথায় জাদুয়া মাথা নিচের দিকে ঝুঁকে রেখে উত্তর করল। 10ম শ্রেণীতে পড়ি। জাদুয়ার প্রতি উত্তরে পর হাঁচিল আবার প্রশ্ন করল। এখানে এসেছো কত মাস হয়েছে? জি 1 মাস আর কিছুদিন হয়েছে। জাদুয়ার কথায় হাঁচিল মুখে একটু কুটিলতার হাসির রেখা টেনে বলে উঠল। বেশি দিন হয়নি তোমার এখানে আসায়, তাই তো এভাবে স্কুলে যাচ্ছ? ছি, কেউ তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? হাঁচিলের কথায় জাদুয়া কিছু বুঝতে না পেরে হপুচের মতো প্রশ্ন করল। কোন ব্যাপারে? চুল চুরির ব্যাপারে প্রতি উত্তর করল হাঁচিল। মানে এখানে যাদের চুল বড় বড় থাকে, রাস্তা দিয়ে হাঁটার সময় চোরের চোখে যদি সেই চুল পড়ে যায়, চোখে পড়লে কি হবে? চোর এসে তার চুল কেটে নিয়ে চলে যাবে। হাঁচিলের কথায় জাদুয়া আঁতকে উঠে বলে। কি বলছেন আপনি? কই, এ ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি কেন? জাদুয়ার প্রশ্নে হাঁচিল ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমি কি জানি, আমার মনে হলো তোমাকে জানানোর দরকার, তাই জানিয়েছি। এখন তোমার ইচ্ছা, তুমি যা করার করবে। বলেই হাঁচিল নিজ গাড়িতে উঠে যেখান থেকে চলে যায়। হাঁচিলের কথায় জাদুয়া ভয় পেয়ে তাড়াতাড়ি নিজের বিনুনি করা কেশকুচ্ছ মুষ্টিবদ্ধ করে খোঁপা করে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে গাড়িতে উঠে বসে পড়ে। কিছুক্ষণ পর স্নেহা এবং রাফিনের আগমন ঘটলেন, তারা স্কুলের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে হাঁচিল গাড়িতে উঠে নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ভেবে যাচ্ছে এতক্ষণ যাবৎ সে কী করলো, কেন করলো। হাঁচিল তো এরকম ছিল না, তাহলে আর কোনো কিছু ভাবতে পারছে না সে। সকল ভাবনার পরিসমাপ্তি ঘটিয়ে হাঁচিল গাড়ি থেকে নেমে অফিসের উদ্দেশ্যে ফুল অ্যাটিটিউড নিয়ে নিজের কেবিনের দিকে পদাচারণ করল। হাঁচিলকে দেখে অফিসের সকল স্টাফ উঠে সালাম জানাতে লাগলো। অফিসে থাকা প্রত্যেক মেয়েই যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে হাঁচিলকে। তাদের ভিতর থাকা অগণিতিক মেয়েই ছিল প্রেমের হাবুডুবু খাচ্ছে, কিন্তু তাকে বলার সাহস কারোর মধ্যেই নেই, কারণ তারা জানে হাঁচিলকে কিছু বলা আর আগুন নিয়ে খেলা করা একই ব্যাপার। হাঁচিল নিজ কেবিনে প্রবেশ করেই সাব্বিরকে ডেকে পাঠায়। সাব্বির কেবিনে আসতেই হাঁচিল সাব্বিরের উদ্দেশ্যে বলল। সাব্বির, ডকুমেন্টসগুলো এনেছিস? জি ভাই। ডকুমেন্টসগুলো এখানে রাখ। আর মার্ডারের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছিস? না, কিছুই পাইনি। মার্ডারটা দেখে মনে হচ্ছে কেউ অনেক আগে থেকেই প্রিপ্ল্যান করে রেখেছে, আর তা না হলে এত নিখুঁতভাবে কোনো প্রকার এভিডেন্স না রেখে কি কেউ মার্ডার করতে পারে? হাঁচিলকে কোনো কথা বলতে না দেখে সাব্বির প্রশ্ন করল। কি হয়েছে ভাই, কি ভাবছিস? ভাবছি যে সারা জীবন মানুষের বাড়িতে কাজ করে নিজের জীবন চালিয়েছে, তার সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে যে এত প্ল্যান করে তাকে মার্ডার করতে হলো। সাব্বির, যেভাবেই হোক এর গভীর পর্যন্ত আমাদের যেতে হবে। হাঁচিলের কথায় সাব্বিরও সায় জানায়। হঠাৎই সাব্বিরের চোখ যায় হাঁচিলের নেত্রের পানে, যা প্রচণ্ড রকম লাল হয়ে আছে। এরকমটা সাধারণত মানুষের ঘুম না হলেই হয়, তাই কৌতূহলবশত সাব্বির হাঁচিলকে প্রশ্ন করে। কি রে ভাই, তোর চোখগুলো এরকম লাল হয়ে আছে কেন? রাতে কি ঘুম হয়নি? সাব্বিরের প্রশ্নে হাঁচিলের মস্তিষ্ক এবার পরিস্ফুটিত হলো জাদুয়ার হাঁচিলের দিকে তাকানো সেই ভীতু চাহনি। কিন্তু হাঁচিল নিজের মস্তিষ্ককে জিততে না দিয়ে বলল। এমনিতেই যা, তুই নিজের কাজ কর গিয়ে। স্কুল ছুটি হতেই জাদুয়া রাফিনকে সঙ্গে নিয়ে নিজের মাথার ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাত দিয়ে ধরে গেটের সামনে স্নেহার জন্য অপেক্ষা করতে থাকে। রাফিন আর জাদুয়া যেহেতু একই ভবন, তাই তারা একই সাথেই সবসময় বের হয়। স্নেহা যেহেতু কলেজ, তাই তার ভবন আলাদা থাকার দরুন প্রতিদিনকার ন্যায় তাদের অপেক্ষা করতে হয় স্নেহার জন্য। স্নেহা গেট থেকে বের হতে জাদুয়াকে দেখে ভ্রুকুচকে প্রশ্ন করে। কি রে, তোর এই অবস্থা কেন? এভাবে মাথায় ওড়না পেঁচিয়ে ধরে রেখেছিস কেন? স্নেহার প্রশ্নে জাদুয়া প্রতি উত্তর করে বলে। আপু, তুমি জানো না এখানে নাকি যাদের বড় চুল আছে, চোর দেখলে নাকি সেই চুল কেটে নিয়ে চলে যায়। চোর যাতে আমার চুল কাটতে না পারে, তাই এভাবে মাথার ওড়না ধরে রেখেছি। জাদুয়ার কথা স্নেহা ভেবাচেকা খেয়ে বলে। তোকে এসব ফালতু কথা কে বলেছে? ভাইয়া বলছে। ভাইয়া? কোন ভাইয়া? হাসিল ভাইয়া বলছে। কেন? এটা কি মিথ্যা কথা আপু? জাদুয়ার কথায় স্নেহা তড়িৎ বেগে বলে উঠল। আরে হাসিল ভাইয়া তো জীবনেও কারোর সাথে মিথ্যা বলবে না, বরং যে বলবে তারও জবান কেটে নিয়ে চলে যাবে। মনে হয় আমিই জানতাম না এই ব্যাপারে।
বলেই স্নেহা ভাবনার জগতে বিচরণ করতে করতে বলে, তাহলে দাদি বা আম্মু এই ব্যাপারে কিছু বললো না কেন? কি জানি, আমার কি? আমার চুলও বড় না, আমার এসব নিয়ে ভাবারও দরকার নেই। রাতের দিকে ড্রয়িং রুমে বসে জাদু আর রাফিন, স্নেহা, সোহানা একে অপরের সাথে মজা মস্তিতে সময় পার করছিল। বাড়ির বড়রা যে যার যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ রাফিন এসে জাদুয়ার কোলে শুয়ে জাদুয়ার চুল নিয়ে হাতে পেঁচানো শুরু করে। এমন সময় ড্রয়িং রুমে আগমন ঘটে হাঁচিলের। সোফায় চোখ যেতেই রাগে রুদ্র রূপ ধারণ করে হাঁচিল। দাঁতে দাঁত চেপে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে নেয়। সে কোনো মতেই রাফিনকে জাদুয়ার কোলে মাথা দিয়ে শোয়া জাদুয়ার চুল নিয়ে খেলা করা সহ্য করতে পারছে না। সে জানে রাফিন তাদের ছোট ভাই, বাচ্চা একটা ছেলে। কিন্তু সব কিছু জানার পরও হাঁচিল কোনোভাবেই নিজের মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলস্বরূপ রাগে রক্তিম বর্ণ ধারণ করে তার নেত্রযুগল। জাদুয়ার আঁকি হাঁচিলের উপর পড়তেই দৌড়ে হাঁচিলের সামনে এসে হাঁচিলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া ধন্যবাদ, আপনার জন্য আজ আমি। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগেই ঠাস করে জাদুয়ার গালে সজোরে চর বসিয়ে দেয়। অনাকাঙ্ক্ষিত আঘাতে জাদুয়া নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় ফ্লোরে। ঠোঁট কেটে গড়গড়িয়ে রক্ত বের হতে থাকে জাদুয়ার মুখ থেকে। হাঁচিল চিৎকার করে বলতে থাকে, আমি তোকে বলেছি না চোখ নামিয়ে কথা বলতে। হাঁচিলের চিৎকারে জাদুয়া ভয়ে কেঁপে ওঠে। মুখ চেপে কান্না করে উঠে জাদুয়া। হাঁচিলের চিৎকারে বাড়িতে উপস্থিত থাকা সকলে চলে আসে। জাদুয়া কিভাবে মাটিতে পড়ে থাকতে দেখে সুলতানা খান ও আয়েশা বেগম তড়িৎ গতিতে জাদুয়াকে উঠিয়ে বুকে চেপে ধরে। সাহিল খান রেগে উঠে হাঁচিলকে প্রশ্ন করে, কোন সাহসে তুমি জাদুয়ার গায়ে হাত তুলেছ? সাহিল খানের কথায় হাঁচিল বলে উঠল, আপনি খুব ভালো করেই জানেন আমি কৈফিয়ত দেয়া পছন্দ করি না। বলেই আর চোখে জাদুয়াকে দেখে নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদুয়া কখনো ভয় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। হাঁচিল নিজ কক্ষে প্রবেশ করার পর দুমড়ে মুচড়ে যাওয়া বক্ষদেশ চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, হোয়াট ইজ হ্যাপেনিং টু মি? আমার এরকম আজব ধরনের অনুভূতি হচ্ছে কেন? সামান্য একটা মেয়ের চক্ষুদয়ের অশ্রুকণা কেন আমার সহ্য হচ্ছে না? কেন এই মেয়ের সামনে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছে আমি বারংবার? কেন আমার মন মস্তিষ্কে সর্বদা ওই তুচ্ছ নারীর বিচরণ চলে? এই সকল বাণী আওড়ানোর মধ্যেই হাসিলের নেত্রপাত হয় কক্ষে থাকা দর্পণে দৃষ্ট নিজের প্রতিবিম্বের ওপর। দর্পণের সামনে প্যান্টের পকেটে দুহস্ত ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে ভালোভাবে নিজেকে পর্যবেক্ষণ করে মুখে কুটিলতার হাসি ফুটিয়ে হাসিল বলে ওঠে, তুচ্ছ নারী, তুমি তোমার দুঃসাহসিকতা দেখিয়েছ এই কঠোর হৃদয়হীনের হৃদয়ে প্রথমবারের মতো কম্পন সৃষ্টি করার। মুখে চুচু জাতীয় শব্দের উৎপত্তি করে হাসিল আবার বলে, মেয়ে, তুমি বড্ড ভুল করে ফেলেছ। এর শাস্তি তো তোমায় পেতেই হবে। জাদুয়া প্রচণ্ড কান্না করার দরুন দুর্বল শরীরে তলিয়ে যায় গভীর নিদ্রায়। শুনশান গভীর রজনীতে অনাকাঙ্ক্ষিত এক হৃদয়হীন পুরুষের আগমন ঘটে জাদুয়ার শয়নরত কক্ষে। কক্ষে থাকা ফেরি লাইটের আলোয় পরিস্ফুট হয় এক পবিত্র ঘুমন্ত মুখ অবয়ব, যা দেখে আবারও কম্পিত হয় হৃদয়হীন পুরুষটির বক্ষদেশ। ফলস্বরূপ সে ভুলে যায় কেন তার আগমন ঘটেছিল এই কক্ষে। ধীর পায়ে এগিয়ে যায় হাসিল ঘুমন্তরত জাদুয়ার নিকটে। কি অপরূপ, কি মোহনীয়, কি পবিত্র দেখতে এই ছোট্ট মুখোশটি। নিজের অজান্তে হাসিল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার জল জলরত মুখশ্রীর পানে। হঠাৎ হাসিলের মনে হলো তার অন্ধকার আলোবিহীন জীবন সন্ধ্যা প্রদীপের ন্যায় কিরণের আবির্ভাব ঘটেছে। আনমনে নিজের হাত বাড়িয়ে দেয় ঘুমন্ত জাদুয়ার এলোমেলো কেশগুচ্ছগুলো ছুঁয়ে দিতে। তখনই ঘুমন্ত জাদুয়ার নড়ে ওঠার দরুন চেতনা ফিরে পায় সে। তড়িৎ গতিতে নিজের হস্ত গুটিয়ে নিয়ে রাগে ফুঁসে ওঠে হাসিল। হাতে থাকা রিভলভারটি জাদুয়ার ললাট বরাবর তাক করে হাসিল বলে ওঠে, তুই জানিস মেয়ে, আমার লাইফে দয়া মায়া নামক কোনো শব্দের জায়গা নেই। আরে আমার তো আপনজনের প্রতিও সহানুভূতিশীলতা কাজ করে না। কে বাঁচলো কে মরলো আই ডোন্ট কেয়ার, বাট তুই তো আমার কেউ না। তাহলে তোকে আমি মারতে পারছি না কেন? এই তাসওয়ার আবরার হাসিলের রিভলভার যার দিকে একবার উঠেছে সে আর প্রাণে বাঁচতে পারিনি। তাহলে কেন আমার হাত চলছে না? কেন কেন? তুই বড় ভয়ঙ্কর মেয়ে, তুই বড়ই ভয়ঙ্কর। বলেই হাসিল জাদুয়ার একদম নিকটে গিয়ে কর্ণ বরাবর নিজের ওষ্ঠ নিয়ে ফিসফিসিয়ে বলল, দূরে থাক আমার থেকে, যত পারিস দূরে থাক। আমার মতো নির্দয়ের ভুবনে পা রাখার দুঃসাহসিকতা দেখাস না মেয়ে। আমি আগুন, অতি নিকটে আসলে ভস্ম হয়ে যাবি। হঠাৎই জাদুয়া নিজ আঁখ হৃদয় খুলে ভয়ার্থক দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো।
কিন্তু তেমন কিছুর উপস্থিতি সে পেল না তার কক্ষে। আনমনি জাদুয়া ভীতিগ্রস্ত কণ্ঠে শুধালো, কেউ কি এখানে এসেছিল? আমার সারা শরীরে কেন এরকম ভয়ঙ্কর শীতলতা অনুভব হলো? কিন্তু কেউ তো নেই এখানে। তাহলে সবাইকে আমার মনের ভ্রম। এই সকল চিন্তা ভাবনার মধ্যে জাদুয়া আবার বলল, হয়তোবা, আর তা না হলে এত রাতে কে আসবে? বলেই জাদুয়া আবারও নিদ্রায় তলিয়ে গেল। শুনশান সুদীর্ঘ রজনী কাটিয়ে আবির্ভাব হয় মিষ্টি ভোরের। ভোরকে পরাস্ত করে আবার আগমন ঘটে নির্জন রজনী। এভাবেই কেটে যায় দিন, দিনের পর মাস, মাসের পর বছর। কেটে গেল একটি মাস। এই এক মাস জাদুয়া ভুলক্রমেও হাজিলের সামনে পড়েনি। সর্বদা হাজিল থেকে পালিয়ে বেরিয়েছে। হাজিলও জাদুয়াকে এড়িয়ে চলেছে। বাড়ি প্রত্যেকের দৃষ্টিতে পরিলক্ষিত হয়েছে বিষয়টি, কিন্তু কেউ এই ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়া করেনি। কারণ তারা জানে হাজিল কোনো কারণবশত জাদুয়াকে একদম সহ্য করতে পারে না। তাই তারা মনে করে ওদের একে অপরের থেকে দূরে থাকাই শ্রেয়। হাত পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত গোডাউনে রক্তে রঞ্জিত শরীরে ছটফট করছে একটি ছেলে। শরীরের অসহ্য যন্ত্রণায় মুখ দিয়ে নির্গত হচ্ছে অসহনীয় আর্তনাদ। তারই সামনে পায়ের উপর পা তুলে বসে আছে তাসওয়ার আবরার হাজিল। ছেলেটি অসহনীয় আর্তনাদে ছিটে ফোটা দয়ার রেশ মাত্র দেখা গেল না তার মুখমণ্ডলে। হাজিল বসা থেকে উঠে ছেলেটির সামনে এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে এক হাতে ছেলেটির চুলগুলো মুষ্টিবদ্ধ করে ছেলেটির সামনে মাথা উপরে উঠিয়ে প্রশ্ন করে, এখনো সময় আছে, বলে দে কার কথায় তুই এই মার্ডারটা করেছিস। আমি ওয়াদা করছি তার নাম বলে দিলে আমি তোকে কষ্ট ছাড়াই পরপারে পাঠিয়ে দিব। হাজিলের কথায় ছেলেটি ভাঙা ভাঙা কাতর গলায় বলে, আমি সত্যি বলছি, আমি জানি না কে ছিল সে। তার সাথে যতবার আমার কথা হয়েছে ততবার আমার চোখ বাঁধা অবস্থায় ছিল, যার ফলে আমি তাকে দেখতেও পারিনি। প্লিজ স্যার, আপনি আমাকে ছেড়ে দিন। স্যার, আমি যদি জানতাম আপনি ওই মহিলার খোঁজে আছেন তাহলে আমি সত্যি বলছি কখনো এই মার্ডারের সুপারি নিতাম না। আমাকে মাফ করে দিন স্যার, এই ধরনের ভুল আমার দ্বারা আর কখনো হবে না। ছেলেটির কথায় হাজিল মুখে ভয়ঙ্কর হাসির রেখা ফুটিয়ে তুলে নিজের হাতে লেগে থাকা রক্ত একটি রুমালের সাহায্যে মুছতে মুছতে অনুভূতিহীন মানুষের ন্যায় গার্ডদের উদ্দেশ্যে বলে, খেয়াল রেখো কালকের সূর্য যাতে ও না দেখতে পায়। বলেই সেখান থেকে চলে যায়। হাজিলকে যেতে দেখে সাব্বিরও চলে যায় হাজিলের পিছু পিছু। ছেলেটি হাজিলের কথা শুনে ভয়ে ততষ্ট হয়ে চিৎকার করে বলে, স্যার, আপনি আমাকে মাফ করে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, স্যার। শত চিৎকারের পরও হাজিল একটা বারের জন্য পিছন ফিরে তাকায়নি। হাজিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। নিজ কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতে আবারও কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় সেই অদ্ভুত সুমধুর হাসির ধ্বনি। আজ প্রায় এক মাস পর আবার সেই হাসির ধ্বনি শুনতেই পা থেমে যায় হাজিলের। কিন্তু জাদুয়া একবারের জন্য হাজিরের উপস্থিতি উপলব্ধি করতে পারেনি। ফলস্বরূপ সে সোহানা, স্নেহ ও রাফিনের সাথে হাস্যরসিকতায় মেতে থাকলো। হাজিলকে এভাবে থেমে যেতে দেখে সাব্বির পিছন থেকে প্রশ্ন করল, ভাই কি হয়েছে, থেমে গেলেন যে? সাব্বিরের প্রশ্নে হাজিল প্রতি উত্তর করে, না কিছু না, বলেই নিজ কক্ষের উদ্দেশ্যে চলে যায়। হাজিলের পিছু পিছু সাব্বির পা বাড়তেই সামনে এসে স্নেহা কাকতাড়ুয়ার মতো হাত মেলে পথ আঁকলে দাঁড়ায়। স্নেহাকে দেখে সাব্বিরের কপাল পরিস্ফুট হয় সূক্ষ্ম রেখায়। ফলস্বরূপ স্নেহার উদ্দেশ্যে প্রশ্ন করে, কি সমস্যা কি তোমার? আবার আমার সামনে এসে দাঁড়ানোর মানে কি? হাসিলকে কি ডাকতে হবে? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে, না না, ভাইয়াকে ডাকবেন কেন? আমি তো শুধু চাই সেদিনের জন্য আপনি আমাকে সরি বলুন, আর কিছু না। আপনি সরি বললেই আমি আপনাকে মাফ করে দিব, সত্যি বলছি। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে তাকিয়ে বলে, আমি সরি বলবো, তাও আবার আপনার মতো পুস্কিকে? বলেই সাব্বির উচ্চস্বরে হেসে উঠে নিজের হাসি থামিয়ে আবারও বলল, কখনোই না, সে আশা আপনার কোনোদিনও পূরণ হবে না। সাব্বিরের কথায় স্নেহা রেগে গিয়ে বলল, দেখুন আপনি কিন্তু আবার আমাকে অপমান করছেন। আমি কিন্তু। স্নেহাকে থামিয়ে দিয়ে সাব্বির বলে উঠল, কি তখন থেকে আমি কিন্তু বলে যাচ্ছেন? সামনেও কিছু বলুন। আচ্ছা, আপনার কিছু বলতে হবে না, আমি বরং হাসিলকে ডাকছি আপনার পরের কথা শোনার জন্য। বলেই সাব্বির হাসিল বলে ডাকতে যাবে, তখনই স্নেহা উল্টো ঘুরে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করতেই শটান করে পায়ে পা বেজে উপুর হয়ে পড়ে যায় ফ্লোরে। ফলস্বরূপ লজ্জায় কোনো প্রকার প্রতিক্রিয়া না করে হাত দিয়ে মুখ থেকে শুয়ে থাকে সেখানটায়।
এই মতো অবস্থায় সাব্বির স্নেহার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়াতেই স্নেহা চিৎকার করে বলে ওঠে, আপনি এখান থেকে যান বলছি। স্নেহার কথায় সাব্বির বলল, কিন্তু আপনি। আমি আপনাকে যেতে বলেছি। স্নেহার প্রতি উত্তরে সাব্বির বুঝতে পারে স্নেহা লজ্জা পেয়েছে, তাই আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে হাসিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। জাদু আর রাফিন স্নেহাকে খুঁজতে এসে দেখে স্নেহা ফ্লোরে শটান হয়ে শুয়ে আছে। স্নেহাকে এভাবে শুয়ে থাকতে দেখে রাফিন স্নেহার সামনে এসে ধাক্কাতে ধাক্কাতে বলে, আপু তুমি এত ঘুম পাগল কেন বলো তো? যেখানে সেখানে যখন তখন ঘুমিয়ে পড়ো, আম্মু দেখলে তোমার পিঠের ছাল তুলে নেবে। ওঠো তুমি তাড়াতাড়ি। রাফিনের কথায় স্নেহা কোনো প্রতিউত্তর না করে সেখানটায় ঘাপটি মেরে শুয়ে থাকে। স্নেহার কোনো নড়চড় না দেখে জাদুয়া স্নেহার কাছে আসতেই ঘন ঘন নাক টানার শব্দ শুনতে পায়। ফলস্বরূপ জাদুয়া চিন্তিত হয়ে স্নেহার নিকটে এসে প্রশ্ন করে, আপু কি হয়েছে? তুমি ঠিক আছো? জাদুয়ার কণ্ঠস্বর শুনতে পেয়ে স্নেহা জাদুয়ার পানে মুখ তুলে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। স্নেহাকে এভাবে কাঁদতে দেখে জাদুয়া আবার প্রশ্ন করে, আপু কি হয়েছে বলো আমাকে। জাদুয়ার প্রশ্নের প্রতি উত্তরে স্নেহা নাক টানতে টানতে বলে, আমাকে সব সময় ওই জিরাফের সামনেই কেন লজ্জায় পড়তে হবে বলতো জাদুয়া? স্নেহার কথায় জাদুয়া ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কার সামনে? ওই যে। সম্পূর্ণ কথা না বলে স্নেহা বলল, তোর জানতে হবে না, আমাকে ওঠা। তাপির হাচিলের কক্ষে প্রবেশ করতেই হাচিলকে দেখতে না পেয়ে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়াতেই দেখলো হাচিল আনমনে পকেটে 2 হাত গুছিয়ে দূর আকাশের দিকে চেয়ে আছে। সাব্বির এত বছরে কখনোই হাচিলকে এভাবে আনমনা হতে দেখে নাই, যার ফলস্বরূপ চিন্তিত হয়ে হাচিলের উদ্দেশ্যে প্রশ্ন করল। ভাই কি হয়েছে? সাব্বিরের প্রশ্নে হাচিল আনমনেই বলে ওঠে, সাব্বির কখনো কাউকে দেখে তোর বক্ষপিঞ্জর কেঁপে উঠেছে? কখনো কখনো কাউকে দেখে মনে হয়েছে ওই মুখশ্রীর দিকে তাকিয়ে 1000 বছর পার করে দিতে পারবি? হাচিলের কথায় সাব্বির কিছু বুঝতে না পেরে বলল, না রে ভাই, কিন্তু তুই এসব কেন জিজ্ঞেস করছিস? সাব্বিরের প্রতি উত্তরে হাচিল নিজের সম্বিত ফিরে পেয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কিছু না, এত প্রশ্ন করিস কেন? ফাইলগুলো ওখানে রাখ। বলি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে চলে যায় হাচিল। হাচিলের কথায় সাব্বির ভ্যাবাচেকা খেয়ে মনে মনে আওড়ায়, যা বাবা, আমি আবার এত প্রশ্ন কখন করলাম? হাচিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করতেই দেখে সাব্বির ঠায় সেখানটাই দাঁড়িয়ে আছে। সাব্বিরের উদ্দেশ্যে হাসিল বলে, সাব্বির, এই মার্ডারের যত গভীর পর্যন্ত যাওয়া যায় তত গভীরে যা। আমার যে কোনো মূল্যে এই মার্ডারের মাস্টারমাইন্ডকে চাই। আমার কেন যেন মনে হচ্ছে এই মার্ডারের পিছে কোনো বড় রহস্য আছে। হাচিলের কথায় সাব্বির বলে, আমারও তাই মনে হচ্ছে। আর তা না হলে এত প্ল্যান করে একজন সাধারণ মানুষকে কেন কেউ মারবে? তুই চিন্তা করিস না ভাই, আমি যেভাবে হোক ওকে খুঁজে বের করার চেষ্টা করছি। সাব্বিরের কথায় হাচিল বলল, চেষ্টা নয় সাব্বির, আই নিড দ্যাট গাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। হাচিলের কথায় সাব্বির সায় জানিয়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। 2 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে জাদুয়া সুলতানা ভিলায় পদার্পণে। এই 2 মাসে জাদুয়া নিজের সবচাইতে কাছের প্রিয় মানুষের থেকে দূরে থেকেছে। না তার কোনো প্রকার খোঁজ পেয়েছে, না সে কোনো প্রকার খোঁজ নিতে পেরেছে। কিভাবে নেবে সে তার দাদি জানের খোঁজ? তার কাছে যে খোঁজ নেওয়ার কোনো মাধ্যমই ছিল না। প্রতিনিয়ত দাদির জন্য বক্ষপিঞ্জরে ছটফটা অনুভূত হয়েছে জাদুয়ার, কিন্তু নিজের সংকোচতার কারণে দাদির খোঁজ সুলতানা ভিলার কারোর কাছে জিজ্ঞেস করেনি। ভেবেছিল তারা যদি জাদুয়াকে বোঝা ভাবে, কিন্তু জাদুয়া তো এখন জানে তারা জাদুয়াকে ভালোবাসে। আর তাছাড়া আজ সকাল থেকেই জাদুয়ার মনের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। কেন জানি তার মনে হচ্ছে দাদি ভালো নেই। যদি ভালোই থাকতো তাহলে কেন এতদিন দাদি একটা বারের জন্য জাদুয়ার খোঁজ নেননি? জাদুয়া নিজের সকল সংকোচতা দূর করে সুলতানা খানের দ্বারের সম্মুখে এসে দাঁড়ে করাঘাত করতেই সুলতানা খান বললেন, ভেতরে এসো। জাদুয়া সুলতানা খানের অনুমতি পেয়ে কক্ষে প্রবেশ করে সুলতানা খানের সম্মুখে গিয়ে দাঁড়ায়। জাদুয়াকে দেখে সুলতানা খান জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নানুমণি, তুমি হঠাৎ আমার রুমে আসলে? কিছু কি বলবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া বলল, নানমণি তুমি কি একটু দাদির খোঁজ নিতে পারবে? আজ এতদিন হলো দাদি তো একটা বারও খোঁজ নিল না, আমার কেমন জানি অস্থির লাগছে। জাদুয়ার অস্থিরতা দেখে সুলতানা খান বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হয়েও না, তুমি শুধু শুধু টেনশন করছো। দেখবে সব কিছু ঠিক আছে। আমি বরং তোমার দাদি
দাদি যেই নাম্বারটা দিয়ে কল করেছিল সেটাতে কল দিয়ে দেখি। সুলতানা খানের কথায় জাদুয়া পড়ল। কিন্তু ওটা তো মামার নম্বর, উনি কি আমার সাথে দাদিকে কথা বলতে দেবেন? জাদুয়ার কথায় সুলতানা খান বললেন, তুমি টেনশন করো না, ওরা জানবেও না কে কথা বলবে। আর তাছাড়া এই নাম্বারটি ছাড়া আমাদের কাছে আপাতত কোনো রাস্তা নেই। সুলতানা খান নিজের বক্তব্য শেষ করে কল করে রহিম মিয়ার নাম্বারে। কিছুক্ষণ যেতেই কলটি রিসিভ করে রহিম মিয়া বলল, হ্যালো, কে বলতেছেন? রহিম মিয়া কল রিসিভ করতেই সুলতানা খান চোখের ইশারায় জাদুয়াকে আশ্বস্ত করে রহিম মিয়ার উদ্দেশ্যে বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি রহিমা খাতুনের সাথে একটু কথা বলতে চাই, ওনাকে একটু ডেকে দিবেন? উনি তো নাই। নাই মানে কোথায় গিয়েছেন? মারা গেছে, আজ 2 মাসের বেশি হইয়া গিয়েছে। সুলতানা খানের কথায় রহিম মিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লেন। রহিম মিয়ার কথায় সুলতানা খান স্তব্ধ হয়ে যান। কি বলবেন তা বুঝে উঠতে পারছেন না। সুলতানা খানের এমন নিশ্চুপতা দেখে জাদুয়ার বুকের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠল। সে বারবার সুলতানা খানকে প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে নানুমণি? সুলতানা খান ফোন রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাদুয়ার দিকে। সে কিভাবে বলবে জাদুয়াকে তার দাদির মৃত্যুর কথা? মেয়েটি যে তার দাদিকে খুব ভালোবাসে। ওই একটা মানুষই ছিলেন যিনি জাদুয়াকে আঁকলে রেখেছেন নিজের ছায়ার মতো। সুলতানা খানের খুব আফসোস হচ্ছে এটা ভেবে, কেন সে আরও আগে তার খোঁজ নিলেন না। এখন তার মনে হলো রহিমা খাতুন কেন জাদুয়ার কথা তাদেরকে বলেনি। হয়তো রহিমা খাতুনের চিন্তাটা সঠিক ছিল। সুলতানা খানকে কোনো কথা বলতে না দেখে জাদুয়া বলল, নানুমণি কি হয়েছে বলো? তুমি ফোনটা রেখে দিলে কেন? বলো না কি হয়েছে। দাদি ঠিক আছে তো? নীরবতার রেস ভেঙে সুলতানা খান বললেন, জাদুয়ার ঠান্ডা মাথায় এখানে বসো, আমি একটা কথা বলছি, তা মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? জাদুয়া নিজের মনের অস্থিরতা নিয়ে বলল, ঠিক আছে, বলো কি বলবে। হায়াত মৌত সব কিছু আল্লাহর হাতে। যখন যার ডাক আসবে তখন তাকে এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে চলে যেতে হবে, তাই না? জি। তাহলে কারো মৃত্যুর সংবাদ শুনলে আমাদের উচিত আহাজারি না করে তার জন্য পরম করুণাময়ের রবের নিকট প্রার্থনা করা, তাই না? সুলতানা খানের এমন প্রশ্নে জাদুয়া প্রচন্ড পরিমাণে উত্তেজিত হয়ে বলল, নানুমণি সত্যি কথা বলো, কি হয়েছে? এ ধরনের কথা কেন বলছো তুমি? আমার খুব ভয় হচ্ছে। দাদি ঠিক আছে তো? বলো কিছু, আর চুপ করে থেকো না, আমার খুব ভয় লাগছে নানুমণি। জাদুয়ার কথায় সুলতানা খান একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে শান্ত অথচ অস্থির কণ্ঠে বললেন, জাদুয়া, তোমার দাদি মারা গেছেন। সুলতানা খানের কথায় জাদুয়া স্থির হয়ে বসে রইল। কোনো অনুভূতি যেন জাদুয়াকে ছুঁতে পারছে না। সে এটা কি শুনল? সে যা শুনেছে তা কি সত্যি? জাদুয়ার মন মস্তিষ্ক সব শূন্য হয়ে গেল। সে যেন একটা ঘোরের মধ্যে বিচরণ করছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান চিন্তিত হয়ে জাদুয়াকে আলতো ধাক্কা দিয়ে বললেন, জাদুয়া, তুই ঠিক আছিস? এভাবে বসে আছিস কেন সোনা? সুলতানা খানের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেয়ে জাদুয়া আর্তনাদ করে কেঁদে ওঠে। আর জাদুয়ার বুকটা কেমন খালি খালি অনুভব হচ্ছে। তাই বক্ষপিঞ্জরটা নিজের হস্ত দ্বারা চেপে ধরে অনবরত কান্না করেই চলেছে। জাদুয়ার এহেন হালাত দেখে সুলতানা খান জাদুয়াকে নিজের বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিয়েই চলেছে। কিন্তু হায়, যার যায় সেই বোঝে স্বজন হারানোর বেদনা। তাই কোনো সান্ত্বনাই জাদুয়াকে থামাতে পারছে না। জাদুয়ার ক্রন্দনে সুলতানা ভিলায় উপস্থিত সকলে ছুটে আসে। জাদুয়াকে এভাবে কাঁদতে দেখে সকলে জাদুয়ার কি হয়েছে বলে প্রশ্ন করে। সুলতানা খান সকলকে সব খুলে বলায় প্রত্যেকে জাদুয়াকে সান্ত্বনা দিতে চলে আসে। কিন্তু জাদুয়ার কারো সান্ত্বনাই কান্না থামছে না। জাদুয়া নিজের মুখ সুলতানা খানের বুকের থেকে উঠিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে, নানুমণি, আমি আজ এক্ষুনি রূপনগর যাব। আমি দাদির কবরটায় একবার জিয়ারত করতে চাই। একবার তার কবরটা এই হাত দুটো দিয়ে ছুঁয়ে দেখতে চাই। প্লিজ তুমি আমাকে ওখানে নিয়ে যাও। জাদুয়ার কথায় সুলতানা খান বললেন, জাদুয়া, ওখানে যাওয়ার কি তোর ঠিক হবে বল? যদি কোনো বিপদ হয়? আচ্ছা, তোর মামারা আসুক রাতে, তাদের সাথে পরামর্শ করে না হয় আমরা আগামীকাল যাব। সুলতানা খানের কথায় জাদুয়া অবুঝের ন্যায় অস্থির হয়ে বলল, না নানুমণি, আমি আজ এক্ষুনি যাব। আর তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাব। তুমি ড্রাইভারকে বলে দাও আমাকে নিয়ে যেতে।
জাদুয়ার কথায় ছোট মামি সহ সোহানা, স্নেহা, রাফিন বারবার বোঝানোর বৃথা চেষ্টা করে গেছে, কিন্তু আজ যেন সে কারো কথাই শুনতে পাচ্ছে না। নিজের দাদির মৃত্যুর সংবাদ সে কিছুতেই মেনে নিতে পারছে না, যার ফলস্বরূপ কারো নিষেধ আজ্ঞাও জাদুয়ার কান পর্যন্ত আসছে না। জাদুয়ার এরকম উন্মাদনা দেখে সুলতানা খান বাধ্য হয়ে জাদুয়াকে নিয়ে বেরিয়ে পড়ল রূপনগর গ্রামের উদ্দেশ্যে, একজন বডিগার্ড এবং ড্রাইভারকে নিয়ে। দীর্ঘ 5 ঘন্টা ভ্রমণের পর দুপুরের দিকে জাদুয়া এসে পৌঁছায় রূপনগর গ্রামে। তার সেই পুরনো আবাসস্থলের সামনে, সেখানে জড়িয়ে আছে সুখ দুঃখের অজস্র স্মৃতি। জাদুয়া গাড়ি থেকে নেমে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায় বাড়ির ভেতরে। উঠোন দিয়ে দরজার সামনে আসতেই দেখা হয়ে যায় চাচি পারুল বেগমের সাথে। পারুল বেগম জাদুয়াকে দেখেই হাতে থাকা সকল জিনিসপত্র ফেলে দিয়ে জাদুয়ার চুলের মুঠি ধরে একের পর এক স্বর বসিয়ে যাচ্ছিলেন জাদুয়ার নরম তুলতুলে গালে। ফলস্বরূপ ঠোঁট কেটে বেরিয়ে আসে রোহিত লহু। তখনই পেছন থেকে কেউ পারুল বেগমের হাত টেনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, খবরদার, আর একবারও যদি তুমি জাদুয়ার গায়ে হাত তোলো তাহলে তোমার এই হাত ভেঙে দিতে আমি দুবারও ভাববো না। এই ধরনের হুমকি বার্তা শুনে পারুল বেগম পিছনে ঘুরে দাঁড়িয়েতেই নজর আসে একজন বয়স্ক সুসজ্জিত কাপড় পরিহিতা মহিলা। পারুল বেগমের দেখে মনে হলো সম্ভ্রান্ত পরিবারের কেউ হবে। তিনি অচেনা বয়স্ক নারীটির উদ্দেশ্যে প্রশ্ন করে, আপনি কি এই জায়গায় কি করেন? আর আমি ওরে মারমু না কেন? আপনি জানেন ও কি করছে? নিজের বিয়া থেকে পালাইয়া কোন ছেলের সাথে ভাগ্যা গেছিল, সেইখান থেকে ফষ্টি নষ্টি কইরা আবার আমার বাড়িতে আইছে। ওর কারণে আমার শাশুড়ি মারা গেছে, ওর কারণে আমি গ্রামের মানুষের সামনে অপমানিত হয়েছি। আমি তো ওরে ছাড়মু না, আইজ আমি ওরে মাইরাই ফেলামু, চরিত্রহীন মাইয়া কোথাকার। বলি যখনই পারুল বেগম আবার জাদুয়াকে আঘাত করতে যাবেন, তখনই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে বলে উঠলেন, সাবধান, আমার নাতনির শরীরে যদি আর একটা আঘাত পড়ে তাহলে সামনে থাকা যেই গার্ডটি দেখছো সে তোমার মুখ থেতলিয়ে দিবে। সুলতানা খানের কথায় পারুল বেগম গাড়িটির দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আপনার নাতনি মানে? জাদুয়া আমার মেয়ে মেহেরের একমাত্র কন্যা, মানে আমার নাতনি। আর ও কারো সাথে পালিয়ে যায়নি, বরং এতদিন ও আমার সাথে সুলতান ভিলায় ছিল। আর ওকে আমার কাছে যে দিয়েছেন সে হলো তোমার শাশুড়ি রহিমা খাতুন। সুলতানা খান একটু থেমে আবারও বললেন, এতদিন আমার নাতনির ওপর তোমরা অনেক অত্যাচার করেছো। আমি কিছু জানতাম না বলে তোমরা এত কষ্ট দিতে পেরেছো আমার অবুঝ নাতনিটাকে। কিন্তু এখন আমি তোমাদের কাউকেই ছাড়বো না, তোমাদের আমি পুলিশে দিব। আর আমার মনে হয় রহিমা আপার মৃত্যু তোমাদের হাতেই হয়েছে, তোমরাই মেরেছো তাকে। পুলিশের মারে কয়েক ঘা পড়লেই সব সত্য কথা বেরিয়ে আসবে। পুলিশের কথা শুনে পারুল বেগম ভয়ে সিঁটিয়ে গিয়ে হাত জোড়ো করে সুলতানা খানের উদ্দেশ্যে বললেন, আমরা সত্যিই কিছু করি নাই, আমরা আমার শাশুড়ির সাথে কিছুই করি নাই। উনি তো জাদুয়া যেই দিন চইলা গেছিল সেই দিন এই রাইতেই বুকে ব্যথা উইটা মারা গেছে। আমরা তো তারে ডাক্তার দেখানোরও সুযোগ পাই নাই। পারুল বেগমের কথায় জাদুয়ার মনে পড়ে যায় সেই দিনের কথা। সেদিন স্পষ্ট দাদির চোখে মুখে ব্যথার ছাপ দেখতে পেয়েছিল, কিন্তু দাদি তাকে বুঝতে দেয়নি তার যন্ত্রণাটুকু। এই সকল কথা চিন্তা করে জাদুয়া ডুকরে কেঁদে উঠে বলে, দাদি, সেদিন তুমি আমারে কেন মিথ্যা কথা কইলা? কেন আমারে তোমার যন্ত্রণার কথা কইলা না? আমার জন্যই তুমি মারা গেছো, আমি না গেলে তুমি বাইচা থাকতা। দাদি, আমারে তুমি মাফ কইরা দাও দাদি। জাদু অনবরতই একটা কথাই বলে যাচ্ছে, যা দেখে সুলতানা খান পারুল বেগমের উদ্দেশ্যে বললেন, রহিমা আপার কবর কোথায়? এক্ষুনি আমাদের সেখানে নিয়ে চলো। পারুল বেগমও আর কোনো কথা না বাড়িয়ে যেখানে রহিমা খাতুনকে কবর দেওয়া হয়েছে সেই জায়গাটা তাদের নিয়ে গিয়ে হাতের ইশারায় রহিমা খাতুনের কবরটি দেখিয়ে দেয়। জাদুয়া দাদির খবরটি দেখতে পেয়ে এক দৌড়ে কবরের সম্মুখে গিয়ে কবরটা জড়িয়ে ধরে দাদি বলে চিৎকার করে কান্নার মাধ্যমে নিজের কষ্টটা কমানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছে। সুলতানা খান কোনো মতেই জাদুয়াকে সামলাতে পারছেন না। অন্যদিকে পারুল বেগম রহিম মিয়াকে দিয়ে জাদুয়ার আগমনের খবর দিয়েই বলে, তুমি যেমনই হোক নওয়াজ বাবারে খবর দাও, জাদুয়া গ্রামে আইছে। এইবার যদি নওয়াজ জাদুয়ারে বিয়ে করতে পারে তাইলে আমরা ওই 5 লাখ টাকা পাইয়া যাবো। পারুল বেগমের কথাই রহিম মিয়া বললেন, কামটা কি ঠিক হইব?
আম্মা তো জাদুয়ারে ওর লাইগা বিয়া দিবে না দেখাই এই জায়গা থেকে পাঠাইয়া দিছিল। আর তোমার কথাই যা মনে হইল জাদুয়ার নানি অনেক প্রভাবশালী। রহিম মিয়ার কথায় পারুল বেগম বললেন, রাহু তোমার মায়ের কথা, উনি তো মইরা গেছে, এখন কবর খুললে হাড্ডিও পাইবা না। আর ওনারা যদি প্রভাবশালী হয় তাহলে চেয়ারম্যান সাহেবরাও তো প্রভাবশালী, টক্কর তো তাগো লগে বাঁচবো। মাঝখান দিয়া বিয়াটা হইয়া গেলেই আমরা টাকা পাইয়া যাবো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।